আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসির ভাই। তোমাদের আজকে বাংলা ক্লাস তো কালকে নিয়েছি, আর আজকে আমরা সৃজনশীল লেখার বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো তোমাদের 60 দিন বাকি। তো দেখা গেল তোমরা যারা সায়েন্সে আছো বা অন্য কোনো বিভাগে আছো, সেটা মানবিক বিভাগে হোক অথবা সেটা ব্যবসায় শিক্ষায় হোক অথবা সেটা বিজ্ঞান বিভাগে হোক না কেন, তোমাদের কিন্তু সাবজেক্টিভ সিকিউ লেখা লাগে, যেটাকে আমরা বলি সবচেয়ে বড় কথা হলো 2.5 ঘন্টার মধ্যে যে 7টা সৃজনশীল লেখার যে সিস্টেমটা। এখন আমি আমার লাইফে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়ার মতো অভিজ্ঞতা আছে। আমার এসএসসি ছিল ঢাকা এসেনশিয়াল মডেল কলেজ থেকে, আর এইচএসসি ছিল নর্ডেম কলেজ ঢাকা থেকে। দুইটাই হেভিওয়েট কলেজ, বুঝতেই পারছো আমার কি পরিমাণ লেখালেখি করা লাগছে পরীক্ষার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে সৃজনশীল লেখার বুদ্ধিটা আমি শিখেছিলাম আমি যখন নর্ডেম কলেজে ছিলাম, নর্ডেম জীবন থেকে। তো সেখানে আমরা যখন সৃজনশীল লিখতাম, তখন আমাদেরকে বলা হতো 7টা সৃজনশীলের জন্য তোমাদের 2 ঘন্টা 30 মিনিট আছে। তো আমরা যদি ম্যাথটা করি, 7টা সৃজনশীল আমাদের সময় আছে 2 ঘন্টা 30 মিনিট। এই জিনিসটাকে আমরা যদি ভাগ দেই, আমাদের কাছে 150 মিনিট থাকে টু রাইট আ সিকিউ। পার সিকিউর জন্য আমরা কতক্ষণ পাই? 20-21 মিনিট পাই, 21.5 মিনিট। তো তোমাদের 21.5 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লেখা লাগবে। এটা হলো তোমাদের সৃজনশীল লেখার মাস্টার টিপস। এখন 21.5 মিনিটের মধ্যে আমরা সৃজনশীল কিভাবে লিখবো? আমরা যখন 21.5 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখতে যাব, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো গিয়ে প্রেসিশন। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো গিয়ে প্রথম সিকিউটার সময় আমাদের হাত অনেক দুর্বল থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সো আমি কয়েকটা ফিঙ্গার এক্সারসাইজ আজকে তোমাদের দেখাই দিব কিভাবে ফাস্ট লেখা লাগে, এফিসিয়েন্টলি এফেক্টিভলি দ্রুত লেখা শেষ করা, যাতে প্রথম যে তোমাদের বাংলা ফার্স্ট পরীক্ষাটা হবে, এই পরীক্ষার পরে বাকি পরীক্ষাগুলো খারাপ না হয়। এটাকে ডমিনো এফেক্ট বলে। ডমিনো এফেক্ট অনুযায়ী একটা পরীক্ষা যদি তোমাদের খারাপ হয়ে যায়, এই যে তোমাদের মনোবলটা ভেঙে যাবে, এই মনোবল তোমরা কোনোদিনই, আর এই যে টেম্পারমেন্ট, এটা কোনো দিন তোমরা গেইন করতে পারবে না। একটা এক্সাম খারাপ হবে। এখন আমি তোমাদেরকে একটা সোজা হিসাব বোঝানোর চেষ্টা করি। দেখো, তোমাদের 80% মার্ক পাওয়া লাগবে, তোমার এটাই তো মেইন গোল। আমি 80% মার্ক পাবো। এখন 80% মার্ক পেতে হলে এমসিকিউতে 30-এ পেতে হবে তোমাদের 24, আর সিকিউতে তোমাদের 7টা সৃজনশীল লেখার পরে 27টা তোমাদের 56 পাওয়া লাগবে। একটা জিনিস বুঝো, রাইট? এই দুইটা মিলে তো তোমাদের 80 হচ্ছে, বা তোমাদের কাঙ্ক্ষিত যে এ প্লাসের গোলটা, সেটা তো তোমার একটা মার্কের মধ্যে তো সেটা ফিল আপ হচ্ছে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, ইন কেস 24-এর জায়গায় 22 হয়ে গেল অথবা 23 হয়ে গেল, এবার 7টা সৃজনশীল 6টা সৃজনশীল 8 পাওয়ার পরে 7 নম্বর সৃজনশীলে তোমাদের 9 পাওয়া লাগবে, যেখানে প্রথম সিকিউটা লেখার পর লাস্ট সিকিউতে নাভিশ্বাস উঠে যায় এবং লেখাই শেষ করা যায় না। সেখানে কোন সিকিউতে 9 পেয়ে তুমি এমসিকিউতে কভার করবে আমার কোনো ধারণা নেই। এই সময়টার জন্য আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, একটা স্মার্ট ওয়েতে আমরা সিকিউ লেখা শিখবো। স্মার্ট ওয়েতে সিকিউ লেখা শেখার আমাদের মেইন গোলটা কী হবে? আমাদের মেইন গোল থাকবে হলো গিয়ে সরাসরি আমরা যাতে 21.5 মিনিটের মধ্যে এফেক্টিভভাবে একটা সিকিউ লিখে শেষ করতে পারি, এবং একটা মার্কও যাতে না ছুটে। যেখানে আমাদের একটা এমসিকিউ ভুল হয়ে গেলে আমাদের 9টার মধ্যে 9 পাওয়া লাগতেছে একটা সিকিউতে, সেখানে একটা মার্কের ওজন অনেক অনেক বেশি। এই মার্কিং নিয়ে আমরা আজকে কথা বলবো কীভাবে এফেক্টিভলি মার্কস পাওয়া যায়। এর আগে বলে নি, আমাকে দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু সিকিউতে কিন্তু তোমাদের ভাই অনেক ভালো ছিল। আমি তোমাদেরকে আমার স্ট্যাটিস্টিক্সগুলো বলি। আমি যখন ক্লাস 10-এ ছিলাম, আমি ঢাকা বোর্ডে স্ট্যান্ড করি, 11তম ছিলাম। অ্যান্ড আমি মোটামুটি আর্টস থেকে 1180 পাই। তো আর্টস থেকে 1180 পাকে তো খুবই টাফ, বুঝোই। 7টা সৃজনশীল লিখে লিখে আমার পথ চলা, সেই ছোটোবেলা থেকেই আর্টসে নিছি। আর্টসে আমার সেই লেখালেখি অলওয়েজ 7টা সৃজনশীল লেখা। অ্যান্ড আমি এখানে আমার স্পেশাল মেনশন দিতে চাই, আমার ম্যাডাম ছিলেন, ওনার নাম ছিল বুশরা। উনি আমাকে রেগুলার লেখাইতেন, প্রচুর পরিমাণে লেখাইতেন এবং স্টপ ওয়াচ ধরে লেখাইতেন। এই একটা জিনিস আমাকে প্রচণ্ড পরিমাণে ফাস্ট লেখার যে ব্যাপারটা, সেটা আমার হেল্প করেছে। তো তোমাদের 60 দিনের মধ্যে অনেকে বই নিয়ে বসে থাকো, পড়া কিন্তু সলিউশন না। রাত জেগে পড়লা ঠিক আছে, তারপর তুমি পরীক্ষার হলে আল্লাহর ওয়াস্তে একটা কলম নিলে, তারপর তুমি বিসমিল্লাহির রহমানির রহিম তুমি লেখা শুরু করলো, তোমার হাত যে ফ্রিজ হবে, এই হাত আর জীবনে খুলবে না। আমি আজকে কয়েকটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বি স্মার্ট। তোমাদের এই জিনিসগুলো তোমরা যদি নিতে পারো, তাহলে সৃজনশীলের টিপস, কেন তোমাদের লেখালেখি তার কখনো কোনো প্রবলেম হবে না। টিপ নাম্বার 1, কলমের মুখা দিয়ে কোনোদিন লেখা যাবে না। একটা জিনিস বোঝার চেষ্টা করো, ধরো একটা কলমের মুখার ওজন হলো 2 গ্রাম। সোজা হিসাব, একটা কলমের মুখার ওজন হলো 2 গ্রাম। তুমি পার সেকেন্ড 2 গ্রাম লিফট করতেছো। আসো আমরা এবার ম্যাথটা করি। 150 মিনিটে তোমাদের কয় সেকেন্ড হয়? আমরা যদি 150-কে 60 দিয়ে গুণ করি, এই জায়গায় আমাদের 9000 সেকেন্ড হয়, রাইট? একটা জিনিস বুঝো, 9000 সেকেন্ডকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে অঙ্কটা গিয়ে দাঁড়ায় লাস্টে 18,000 গ্রাম। মানে তুমি ওভারঅল 18,000 গ্রাম তুমি লিফট করছো, মানে 18 কেজির একটা ডাম্বেল। তার মানে যে তোমার এক হাতে 18 কেজির একটা ডাম্বেল দিয়ে বলে 3 ঘন্টা লেখো, ওই ম্যাথটা যে করলে যেটা হবে, সেটা তোমাদের 18,000 গ্রাম, একটা 18 কেজি ওজনের জিনিস লিফট করার সমান। প্রত্যেকটা সেকেন্ড তোমার যেখানে ভ্যালুয়েবল, সেখানে 18 কেজি এক্সট্রা হাতের উপর প্রেশার দিয়ে তোমার কোনো লাভ নেই। এখানে আমরা কি করবো? প্রথমে 2 গ্রাম মাইনাস করে ফেলবো। এই যে জীবন থেকে তোমার 18 কেজি ওজন কমে গেল এই কলম দিয়ে লেখার ফলে। তারপর আরেকটা জিনিস হলো গিয়ে, একটা সাধারণ, তোমরা যারা সায়েন্স পড়ে, সাধারণ ফিজিক্স,
আমি কলমটা ধরি নিচের জায়গায়, আমার যদি এই জায়গায় ওয়েট বেশি থাকে, স্বাভাবিক আমি লেখার সময় জিনিসটা এরকম হয়ে যাবে, উল্টায় যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যখন তুমি ফোর্স দিয়ে লিখতেছো, তোমার কলম যখন তোমার এগেইনস্টে খেলা শুরু করে, তখন কিন্তু তুমি দ্রুত লিখতে পারবে না। এটা হলো আরেকটা বিষয়। তো ফার্স্ট অফ অল আমি রুলগুলো এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট রুল হলো গিয়ে ক্যাপ মাইনাস, ক্যাপ ইউজ করা যাবে না, ক্যাপ মাইনাস ইউজ করা যাবেই না, বাদ। এটা হলো 1 নাম্বার রুল। রুল নাম্বার 2 নিয়ে আমরা এখন কথা বলবো। রুল নাম্বার 2 হলো গিয়ে তোমাদের লেখা যখন তোমরা লিখবা, লেখার সময় অবশ্যই 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 মার্জিন বড় করবা। সেটা দেখা গেল যে তোমার স্ট্যান্ডার্ড যে রুল থাকে তোমরা মাথার মধ্যে সেট করে নিবা। স্ট্যান্ডার্ড রুল হলো গিয়ে আমরা যখন এভাবে করে একটা পেজ, ধরো আমরা এরকম একটা পেজ, এরকম একটা পেজের আমরা এতটুকু স্কেলিং করতেছে। আমাদের এখানে ধরো বললো 1 আর এখানে বললো 1.5, এই জায়গায় তুমি 1.6 নাও আর এই জায়গায় 1.1 নাও, বোঝা যাবে না। তুমি যখন চোখের আন্দাজে লেখা শুরু করবে, এই 1.5 যখন 1.6 হবে, এই একটু 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 করে তোমার পুরো 30টা খাতা শেষে ইঞ্চিগুলো তোমার প্রায় 3 পৃষ্ঠা লেখার সমান হয়ে যাবে। সো এখানে আরেকটা, এই জায়গায় একটা চিটারি করা যায়। আচ্ছা, এটাকে আমি চিটারি বলছি, আমি এটা মুছতেছি, আমি একদম লাস্টে তোমাদের ওভারভিউ সময় বলে দিব। আজকে 30 মিনিটের মধ্যে আজকে আমি তোমাদের শেখাবো এফেক্টিভভাবে কীভাবে রাইটিং করতে হয়, সবচেয়ে ফাস্টেস্ট, সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে। মানে আমার এটা আমার ইনভেন্টেডই বলতে পারো। মানে কীভাবে শর্টকাটে ভালো করে লিখে উদ্ধার পেয়ে আসা যায়, যেখানে 21.5 মিনিট, যেখানে টাইম ইজ ইয়োর এনিমি। বোর্ড পরীক্ষায় টাইম ইজ ইয়োর মেইন এনিমি। কীভাবে লেখা লাগে অনেকে ভাই এটাই জানে না। ওকে ফাইন, শুরু করি। এখন আমি তোমাদের 5টা পৃষ্ঠা আঁকবো বোর্ডের মধ্যে। 5টা পৃষ্ঠা আঁকার পরে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে প্রত্যেকটা পৃষ্ঠাকে আমরা সিকিউ হিসেবে আমরা ইউজ করতে পারি এবং পারফেক্টলি পৃষ্ঠাগুলো ভরা থাকবে, ওয়ার্ডগুলো মাইনাস থাকবে। আমি আজকে তোমাদের ম্যাথ করে দেখাই দেবো কীভাবে এফেক্টিভভাবে তোমরা প্রায় 3 থেকে 400 ওয়ার্ড কম লিখতে পারো। একটা পেজে তোমরা যদি 13 লাইন করে লেখো, পার লাইনে যদি তোমাদের 5টা বা 6টা ওয়ার্ড থাকে, একটা পেজে তোমরা 78 থেকে 85টা ওয়ার্ড লেখো। আমি যদি তোমাদের লাইফ থেকে 500 ওয়ার্ড মাইনাস করে দিই, তোমার 7 পৃষ্ঠা কম লেখা লাগতেছে। 7 পৃষ্ঠা ইকুয়ালস টু একটা সিকিউ। সো আমরা চেষ্টা করবো কীভাবে দ্রুত গতিতে তোমাদের টাইম ম্যানেজমেন্ট করা যখন তোমাদের টাফ, কীভাবে পৃষ্ঠা ভরা যায়, কম লেখা যায়, এফিশিয়েন্ট হওয়া যায়, এফেক্টিভ হওয়া যায়, জিনিসগুলো আমরা কথা বলি। আসলে আমরা শুরু করি, যেটা আমাদের মেইন ক্লাসের মেইন অংশ, রাইট? আমরা এখন 5টা পৃষ্ঠা এঁকে ফেলবো সৃজনশীলের জন্য সবচেয়ে এফেক্টিভ হবে। ওকে, এই টেকনিক যদি অবলম্বন করা, আমার মনে হয় না তোমাদের বিশেষ কোনো সমস্যা হবে, রাইট? মুছে দিচ্ছি যেহেতু বাঁকা হয়েছে একটু হালকা। ওকে, ওকে, দেখো, অলরাইট। এটা তোমাদের সিকিউর পৃষ্ঠাগুলো, যেগুলো তোমাদের পরীক্ষার হলে গিয়ে তোমরা পাবে। একদম ব্ল্যাঙ্ক থাকতেছে, আমরা শুরু থেকেই শুরু করতেছি। অলরাইট, এটাও একটু বাঁকা হয়ে গেছে, যেহেতু আমি তোমাদের ড্রয়িং টিচার না, সেটা আমি তোমাদের দেখবো। তোমাদের ইংলিশে জাইন আপু কিন্তু অনেক ভালো ড্রয়িং করতে পারে, মাঝে মাঝে তোমাদের ড্রয়িং করে দেখাবা, কমেন্ট করবা যে আপু ড্রয়িং দেখতে চাই, তোমাদের ড্রয়িং করে দেখাবে। অলরাইট, ওকে। সো এটা গেল আমাদের পেজগুলো, আমরা এখন ঠিকঠাক করে বিসমিল্লাহ বলে শুরু করতেছি। ওকে, সো এই গেলে তোমাদের ব্ল্যাঙ্ক পেজ দেওয়া থাকবে, ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার পর আমরা লেখালেখি শুরু করবো। ওকে ফাইন, তুমি খাতা পাইলা। ফার্স্ট অফ অল তোমার সেই 1.6 এর মার্জিন, 1.1 এর মার্জিন, এতটুকু তুমি দিলা। দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল, রাইট, আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, এখানে যেহেতু ছোট পৃষ্ঠা সেহেতু আমি ছোট করে লিখতেছি, কোয়েশ্চেন নাম্বার 1 হোয়াটএভার, নাম্বার 1 হোয়াটএভার। এখান থেকে ধরো আমরা এই পার্টটা এভাবে যাই, ধরো আবার মশা লাগছে, ওয়েট, এখান থেকে আমরা যখন যাব, ধরো আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন আমরা আন্ডারলাইন করলাম। এবার তুমি এখানে ক দিলা, ক দেওয়ার পরে আমরা এখানে শুরু করতেছি। ক দেওয়ার পরে এখানে এক লাইনের মধ্যে অ্যান্সারটা শেষ করলাম। অ্যান্সারটা শেষ, এই জায়গায় তোমার হাতের হিসাবে 3 আঙ্গুলের একটা গ্যাপ যাবে, 3 আঙ্গুলের একটা গ্যাপ যাবে। খ লিখবা, খ লেখার পরে আমরা এখান থেকে লাইনটা শুরু করব, এতটুকু লিখবো। লেখার পরে এখান থেকে দেয়ার ইজ আ ফান স্টার্টস ফ্রম হিয়ার, রাইট? এখান থেকে আমরা এই যে দাড়ি বরাবর এখান থেকে লিখবো, দ্য বেস্ট ফান ইজ হেয়ার। হ্যাঁ, এখানে আমরা 3টা ওয়ার্ড সেভ করলাম, রাইট? একটা খতে আমরা এখানে 3টা ওয়ার্ড সেভ করলাম। 3টা ওয়ার্ড সেভ করার পরে আমরা এখান থেকে শুরু করতেছি। দেখো এখানে 3টা ওয়ার্ড সেভ করার পর 1 2 4, তাই বলা যায় যে ফিনিশ। আর এখানে একটা ভালো
ইয়া দেওয়া লাগবে, তোমাদের খ কিভাবে লেখা লাগবে এটা বলে দিয়েছি। ধরো তোমাকে বললো বাংলাতে কল্যাণী বললো যে সে দেশমাতৃকা সেবায় নিয়োজিত হয়েছে, বলতে কি বোঝো? দেশমাতৃকা সেবায় নিয়োজিত হয়েছে বলতে বোঝানো হয় সে তার বিবাহ ভুলে যাওয়ার পরে সে হিন্দু ধর্মে সে কৌলিন্য প্রথা সে বাদ দিয়ে সে নিজে নিজে এখন নারী শিক্ষায় ব্রতী হয়েছে। এক লাইনের মধ্যে এতটুকু লেখলা, 3টা ওয়ার্ড গ্যাপ দিলা। 3টা ওয়ার্ড গ্যাপ দেওয়ার পর এই জায়গায় আমরা একটা ফিক্সড এন্ডিং দেবো সব সময় সারা জীবন। এটা কেউ কোনোদিন তোমাদের ডিনাই করতে পারবে না। কেউ যদি ডিনাই করে তাহলে বলবা আসির ভাই বলছে, ক্লাস দেখাই দেবা, বলবা যে একদম ফিক্সড এন্ডিং। তাই বলা যায় যে যেটা বলা যায়, যেটা বলতে হচ্ছে ডট 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 ফিনিশ, এটা সারা জীবনের এন্ডিং। আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, সেটা হলো উপরে উল্লিখিত আলোচনা থেকে দেখা যায় যে, অথবা উপরে উল্লিখিত আলোচনা পরিপ্রেক্ষিতে। এটা হলো গ এবং ঘতে, আমি ওটাও অ্যাড করে দেবো। খতে তাই বলা যায় যখন তুমি একটা ইয়া করবা, খাতায় অ্যান্সার করা শুরু করবা, তোমার মনে রাখতে হবে টিচার কিছুই জানে না। এটা হলে তোমার লেখার ফার্স্ট শর্ত। আচ্ছা, এখানে যে আমি তোমাদের পৃষ্ঠাটা দেখালাম, এখানে 3টা ওয়ার্ড যে তোমাদের সেভ হচ্ছে, এই 3টা ওয়ার্ড আমরা যখন এখানে অঙ্কটা করবো, রাইট, 7টা সৃজনশীলে 7টা খ, 3টা ওয়ার্ড যখন, ওকে এই পাশে আসে, 7টা সৃজনশীলে 3টা করে ওয়ার্ড সেভ হইলে টোটাল সেভ হয় 21টা ওয়ার্ড। 21টা ওয়ার্ড মানে তোমার পুরো খাতা থেকে অলরেডি 5টা লাইন কমে গেছে, অটোমেটিক 5টা লাইন কমে গেছে। ফাইন, ওটা বাদ। আসো এবার আমরা এটা দেখি। এবার আমরা গতে যাব, রাইট, গতে যাওয়া শুরু করছি। গতে লেখার পরে আমরা যে ওই সৃজনশীলটা সম্পর্কে যে এবার আলোচনা করতে পারছি, এবার বলবে যে উদ্দীপক ও কল্যাণীর জীবনের মধ্যে মিল কোথায় আছে এটা নিয়ে তোমরা আলোচনা করো, রাইট। এটাই আমাদের এখন মেইন লক্ষ্য। তো আমাদের লক্ষ্য হলে উদ্দীপক ও কল্যাণীর মধ্যে মেইন কোথায় মিল আছে। এখন প্রশ্নটা বড়, উদ্দীপক ও কল্যাণী, রাইট। ফার্স্ট অফ অল তোমার এক লাইনে উত্তর দেবে উদ্দীপক ও কল্যাণীর মধ্যে মিল আছে, উদ্দীপকের আশালতা আর গল্পের কল্যাণীর ভাগ্য সেম। এবার প্রশ্নটা পড়ো, উদ্দীপক ও কল্যাণী, রাইট। যেহেতু কল্যাণী আগে বলে নাই, উদ্দীপক আগে বলছে, তো তোমাদের উদ্দীপকটাকে ফোকাস করতে হবে। সেম থিওরি, এখান থেকে আবার আমরা 3টা ওয়ার্ড, এখানে থেকে আমরা 2 আঙ্গুল গ্যাপ দেবো। প্যারা শুরু হলে 2 আঙ্গুল। সো আমরা যখন এভাবে করে বলতে যাচ্ছি, আমরা যখন এখানে লেখার পরে আমরা যখন 2 আঙ্গুল করে গ্যাপ দিতে চাচ্ছি, 2 আঙ্গুল গ্যাপ দিলে 2 আঙ্গুল মানে আমাদের 2টা লাইন, রাইট। 2টা লাইন বা একটা লাইন। আমরা ধরো তর্কের খাতিরে আমি 2 লাইনেও একটা হিসাব দেখাবো, 1 লাইন হিসাব দেখাবো। আমি লিখতাম হলো 2 লাইন গ্যাপ দেয়, খাতা ফাঁকা ফাঁকা থাকে, সুন্দর থাকে। তো যদি আমরা দুইটা ওয়ার্ডের গ্যাপ দিই, তো একটা লাইনে তোমরা যদি 10টা করে ওয়ার্ড লেখো, তো দেখা 10টা করে না 5টা করে ওয়ার্ড লেখো, 2টা লাইনে তোমাদের হয় 10টা ওয়ার্ড, আর মাঝখানে এখান থেকে যে তুমি 3 ওয়ার্ড গ্যাপ দিয়ে শুরু করতেছো, সো ওইটা। সো আমরা এখান থেকে লেখা শুরু করতেছি। সো এইখানে আমাদের 13টা ওয়ার্ড সেভ হচ্ছে, রাইট। শুরু করতেছি। সো উদ্দীপক এটা বুঝাইছে, এটা বুঝাইছে, অনেক ভালো লাগছে, উদ্দীপক অনেক খারাপ, অনেক কিছু, রাইট। সো এখান থেকে আমরা এখানে এন্ডিং, রাইট। উদ্দীপক সম্পর্কে আলোচনা শেষ। এখানে 13টা ওয়ার্ড, আবার এই জায়গায় সেম প্রসিডিউর, এখানে আবার 13টা। তারপর আমরা আবার এখান থেকে শুরু করব। এখান থেকে অনেক কিছু বলে ওরা অনেক খারাপ, মামা বহুত বিশ্রী লোক, শেষ। আবার এখানে 3টা ওয়ার্ড গ্যাপ ছোট করে, তাই বলা যায় যে সেম সিস্টেমে এখান থেকে অনেক খারাপ। এবার আসলে আমরা ম্যাথ করি। 13, 13, 3, রাইট। আমরা এখানে 13, 13 মানে 26। সো আমরা সেভ করতেছি কতটুকু, শুরুতে করছি 7 × 3 21। এবার আমরা সেভ করতেছি কত, 13, 13, 26 আর 3 29। সো 29 × 7, রাইট। দাঁড়াও, আমরা এখন সেভ করতেছিল 29 × 7, 29 × 7। এবার আমরা গুণ দিই, 29 × 7 গুণ দিলে কত হচ্ছে, 196 হচ্ছে। 7 নং 56, হ্যাঁ 196। এবার আসো 196 আর 21টা ওয়ার্ড যোগ দিলে কত হচ্ছে, যোগ দিলে জিনিসটা দাঁড়ায় যাচ্ছে কতখানি, সেটা দাঁড়ায় যাচ্ছে প্রায় 200 সামথিং। আমরা যখন প্লাস করবো আমরা লাস্টে দেখবো, রাইট। সো আমরা 2বার সেভ করছি, একবার সেভ করছি 21টা, একবার সেভ করছি 196টা। সো আমাদের খতে একবার সেভ হলো, গতে একবার। এবার আমরা ঘতে যাবো, রাইট। ঘ হলো আমাদের কিলার সেগমেন্ট, ওকে। এবার আমাদের ঘ, আমাদের সেই মার্জিন, ঘ, বিসমিল্লাহ। আচ্ছা ঘ, এবার আমরা ঘ লিখলাম। ঘতে লেখার পরে আবার জিজ্ঞেস করবে যে উদ্দীপক ও গল্পের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কে তুমি তোমার মতামত দাও। তুলনামূলক মতামত, বিশ্লেষণ, ব্যাখ্যা, 4টা জিনিসের মধ্যে তোমাদের জিনিসগুলো অ্যাড করা হবে। 4টা জিনিসগুলো আমরা এখন সহজের গতিতে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব, কিভাবে দ্রুত গতিতে লেখা যায়, রাইট। দেখো, ফার্স্ট অফ অল আমরা বলবো যে উদ্দীপক ও অমুকের মধ্যে তুলনা করে যেটা পরিলক্ষিত হয় সেটা হইল গিয়ে
কল্যাণীর মামা যদি ভালো করতো তাহলে মনে হয়, কল্যাণী মামা না, অনুপমের মামা যদি ভালো করতো তাহলে আমার মনে হয় এটা খুব সুন্দর, বা উদ্দীপকের মন্তব্যটি যথার্থ, অথবা হ্যাঁ আমার মনে হয় যে প্রশ্ন লিখিত বা উদ্দীপকে উল্লিখিত বাক্যাংশটি যথার্থ বা সার্থক, হোয়াটএভার দিয়ে আমরা ফিনিশ করব। ওকে, সো সার্থক তোমার যেটা মনে হয় তুমি লিখে দিছো। এবার বুঝবা উদ্দীপক ও গল্পের মধ্যে বলছে কি, উদ্দীপক ও গল্পের মধ্যে দুইটা জিনিস আমাদের উল্লেখ করছে। এখন উদ্দীপক তার মানে আগে বলছে, উদ্দীপকে আমরা আগে ফোকাস করব। আবার এখানে আমরা 9টাতে ফোকাস করতেছি, এখানে 9টা গ্যাপ যাবে, কারণ এখানে 4টা প্যারা হবে। সবগুলোতে তুমি যদি বাটফারি করো তাহলে কিন্তু হবে না, 4টা গ্যাপ যাবে। এই জায়গায় আমরা গ্যাপ দেওয়ার পর এখানে 9টা ওয়ার্ড গ্যাপ দিয়ে বিসমিল্লাহ আমরা উদ্দীপক সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করে নিব। এই যে আলোচনা ফিনিশড। আবার এখানে আমরা এই জায়গায় আমরা এক লাইন গ্যাপ দিতে পারবো না, এখানে জাস্ট 3টা ওয়ার্ডের আমরা একটা ফাইজলামি করতে পারবো। এই জায়গা থেকে আমরা শুরু করব। এই প্যারাটা আমরা লিখবো। তোমার উদ্দীপক ও গল্প বলছে না, উদ্দীপক ও গল্প শেষ। তাহলে উদ্দীপকে কি বলছিল? উদ্দীপকে বলছিল যে মানে উদ্দীপকে আশা নামে একটা মেয়ে ছিল, আশার যে মামা ছিল মানে ওর বরের যে মামা ছিল, লাইক সে এত ভালো খারাপ ছিল না অনুপমের মামার মতো, সে স্টুড আপ করছে, সে খুব ভালো। সো উদ্দীপকের মামা খুব ভালো। অন্যদিকে শুরু করবো, অন্যদিকে বা অপর দিকে সেটা হলো অপরিচিতার মামা খুব বিশ্রী। এইবার তোমার অ্যানালাইসিস যেটা তোমার কাছে অ্যাকচুয়ালি চাইছে, উদ্দীপক ও অমুকের পর তোমার অ্যানালাইসিসটা ব্যাখ্যা করো, যেটা তোমার কাছে চাইছে সিকোয়েন্স ওয়াইজ। ও যা চাবে তুমি তাই দেবা, এর বাইরে তুমি যাবাই না। আবার এই জায়গায় তুমি ফাইজলামি করবা, গ্যাপ দিবা, রাইট? এখানে তুমি যখন গ্যাপ দিবা, এই জায়গাতে তুমি লাস্ট টাইমে যেটা তোমার মেইন অ্যানালাইসিস, তুমি এখান থেকে 1 2 3 4 করে তুমি তোমার নিজের ব্যাখ্যা, যে আমার অনেক কিছু মনে হয়, এ অনেক খারাপ, ও অনেক খারাপ বলে। আমি কিন্তু লাইন এখানে দাগ করে থাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16 লাইনে বেশি, একটা পৃষ্ঠায় বেশি লেখা দরকার নেই। যাদের হাতের লেখা ছোট তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, দয়া করে ভাই 16 লাইনের বেশি লেখার কোনো উপায় নেই। সো এই জিনিসটা আমরা উপরে উল্লিখিত আলোচনার মাধ্যমে বোঝা যায় যে তোমার হইলো গিয়ে আমার ওদের মন্তব্যটি যথার্থ। কতে শুরুতে যে লাইনটা লিখছিলা, এই যে ঘর শুরুতে যে লাইনটা, ওই লাইনটা এখানে লিখে দেবা। তো এই জায়গায় আমরা কি করছি, এখানে আমরা বলছি যে এখানে 13টা সে ফাইজলামি, এই জায়গায় 9, এই জায়গায় 3, আর এই জায়গায় 3। আসলে আমরা ম্যাথ করি, 3 3 6 13 19 আর 9 হইল গিয়ে 28। সো আমরা এই জায়গায় 28টা, সো 28টা ওয়ার্ড পাওয়ার পর 28 × 7 আমরা যদি আরেকবার গুণ দেই হয় 196। আসো এবার আমরা ম্যাথ করি। এবার ম্যাথসটা করলে আমরা যা দেখতেছি 196 প্লাস 196 প্লাস 196 প্লাস আমরা যখন ক্ষয়ের ম্যাথ করছি 3টা ওয়ার্ডের সে ফাঁকাটা 2টা প্যারা দিলে এখানে 6টা ওয়ার্ড হবে। আমরা যদি 7 6 42 বলি, ম্যাথটা করার পর দাঁড়াচ্ছে 196 প্লাস 196, তাহলে কি হচ্ছে 392 প্লাস 42। তার মানে আমরা যখন 392 প্লাস 42 করব তখন আমাদের কত দাঁড়াবে? ইটস লাইক 392 8 দিকে 400, আর এখান থেকে 434টা ওয়ার্ড আমরা সেভ করে দিব। 434টা ওয়ার্ডকে যদি সেভ করতে চাও তাহলে পুরোপুরি এই ভিডিওটা দেখে নিবা। তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট আমি একবারে বলে দিলাম, 434টা ওয়ার্ডকে যদি কম লেখে, তোমার পৃষ্ঠা তুমি যদি একটা পৃষ্ঠার মধ্যে 16 লাইন লেখো, তোমার এক লাইনের মধ্যে যদি 5টা ওয়ার্ড থাকে তাহলে 5 16 হচ্ছে 90, তোমার 5 পৃষ্ঠা 5 নং 45, 5টা পৃষ্ঠা কম লেখা লাগছে। 5টা পৃষ্ঠা ইকুয়ালস টু একটা ফুল সিকিউ। একটা ফুল সিকিউ কম লেখে, লিটারালি 6টা সিকিউ অ্যান্সার করে খাতা ভরায়। তোমরা যদি পরীক্ষার হল থেকে আসতে চাও, তখন আমরা যদি আবার ম্যাথ করি যে আমাদের 150 মিনিট যে সময় আছে, আমরা যদি 150 মিনিটে 6টা সিকিউ লিখি ওই সেম ইন্টেন্সিটি নিয়ে, তাহলে আমরা সময় পাইতেছি পাক্কা একটা সিকিউর জন্য 25 মিনিট। একটা সিকিউতে তোমরা যদি 240 সেকেন্ড করে এক্সট্রা পাও, যেটা 21 মিনিট পাচ্ছিল সেটা এখন 25 মিনিট পাও, এই জিনিসটা পাইলে আমার মনে হয় না তোমাদের কোনো আক্ষেপ থাকা উচিত হচ্ছে। তো যাই হোক, একদম বেস্ট একটা সিকিউ সলিউশন, পুরো অনলাইনের মধ্যে কোথাও তোমরা এটা খুঁজে পাবা না। এটা আমার ইনভাইটেড সলিউশন, এন্ড আমি চাই যে তোমরা এই সিস্টেমটা ফলো করো। কিছুই না, আমি আরেকবার ছোট করে ওভারভিউ দিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার দিয়ে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি, সরাসরি তোমাদেরকে বুঝিয়ে দিই কিভাবে আউটলাইনটা দেওয়া লাগবে। পেজ ছোট করতেছি। আমরা যখন জয়েন করতেছিলাম, আমাদের শুরুতে আমরা কি বলেছিলাম, আগে আমাদের একটা রুল অফ 434, এটা নাম আমি আজকে থেকে দিলাম রুল অফ 434। রুল অফ 434 ভিডিওটা তোমরা শেয়ার করে দেবা। তোমরা তো সবাই 143 শুনছো, আজকে 434, রাইট? আজকে আমরা 434 নিয়ে কথা বলবো। আর এখানে কিন্তু মূলত আমাদের পাস করা লাগবে, A+ পাওয়া লাগবে। পৃষ্ঠাগুলো এঁকে দিচ্ছি, মূলত জায়গায় কি হচ্ছে আরেকবার লাস্ট 5টা পৃষ্ঠার মধ্যে আমরা কিভাবে জিনিসটা সমাধান করতে পারবো। এই যে 4টা
আর আমরা 5 নাম্বার টাকায় দিব। তো ফার্স্টে বিসমিল্লাহ আমরা মার্জিন ইউজ করবো। সবসময় পরীক্ষার আগে যারা ইসলাম ধর্মের আছো সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, বিসমিল্লাহ বলে শুরু করবা। সো যাই হোক আমরা এখানে ক দিব, এন্ড 1 নং প্রশ্নের উত্তর দেওয়ার পরে এখান থেকে আমরা 1 লাইন লিখবো, শেষ। আমরা এবার খতে যাব, খতে কি চাইছে সেটা 1 লাইনে লিখবো, শেষ। এখানে 3টা ওয়ার্ডের গ্যাপ দিব, কি চাইছে লিখবো 1 প্যারা ফুললি লেখার পরে, তারপর তোমার হইলো গিয়ে লেখার পরে এখানে আবার 3টা গ্যাপ দিব, তাই বলা যায় যে দিয়ে শেষ। তাহলে এখানে 3 আর 3 6, তার মানে এখানে 6 আর এখানে হলো গিয়ে 7, 7 সং 42টা ওয়ার্ড তুমি আগে এই জায়গায় সেভ করে ফেলবা। তারপর আমরা গতে যাব, গতে যাওয়ার পর বিসমিল্লাহ আরেকবার গ দিয়ে যা চাইছে সেটা, তারপর উদ্দীপক চাবে, উদ্দীপক নিয়ে আগে বর্ণনা করবা, তারপর চাবে তোমার এই জিনিসটার সাথে তুমি একমত কিনা, এরকম আসতে পারে বা গল্প আসতে পারে। সো প্রথমে এখান থেকে তুমি 9টা ওয়ার্ডের গ্যাপ দিবা, সম্ভব হলে 13টা, 9টা দিলাম আমি, 9টা দেবো, কারণ এক আঙ্গুল গ্যাপ 100% শিওর দিতেই হবে, প্রত্যেকটা প্যারার মাঝখানে গ্যাপ হবে। সো 9টা দেওয়া লাগবে। 9টা লাইন পর 5টা লাইন তুমি এই জায়গায় লিখবা, তারপর এখান থেকে আরও তুমি 9টা আঙ্গুল দিবা, দেওয়ার পরে আবার এখান থেকে তুমি লিখবা মার্জিন, লিখবা 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 লিখবা, লেখার পরে তারপর যে উপরে উল্লেখিত আলোচনা থেকে প্রমাণিত হয় যে এই জায়গায় তুমি আরো 9টা ওয়ার্ড গ্যাপ দিতে পারো। তো এখানে তুমি উপরে উল্লেখিত থেকে আলোচনা হয় যে এখানে আমার ক্ষেত্রে 9 9 9 3 নং 27, সেখান থেকে 6, সো 27 আর 6 হয় 33, সেভ হয়ে গেল। আর এবার আমরা ঘতে যাব, পুরোটাই মুছে দিচ্ছি, এই যে এবার আমরা ঘতে যাচ্ছি। ধরো এটা তোমার পৃষ্ঠা, আর একটা পৃষ্ঠা লিখে দিচ্ছি এই জায়গায়। ওকে, পৃষ্ঠাগুলো একটা এলোমেলো হয়ে যাচ্ছে, ভাইয়া আর্টিস্ট না, আরেকবার বলতেছি, একটু এলোমেলো হতেই পারে, মজা নিও না। আচ্ছা, তো ঘ আমরা প্রথমে যে লাইনটা চাইছি যে হ্যাঁ আমার মনে হয় যে এটা সার্থক, ওই জিনিসটা আমাদের লেখা লাগবে, লিখে দিব। আবার এখানে 9টা গ্যাপ দিব, আগে উদ্দীপক সম্পর্কে ভ্যাক করবো কিছুক্ষণ, এই ভ্যাকই আলোচনা করব। তারপর এখানে 6টা গ্যাপ দিব, 6, তারপর এখান থেকে আলোচনা করব, তারপর 5 লাইন লিখবো, লেখার পরে আমার মনে হয় যে এখানে আমরা 9টা গ্যাপ দিব, 9 দেওয়ার পর আমার মনে হয় যে এটা জায়গায় এটা হইলে অনেক ভালো হইতো, এখানে 3টা গ্যাপ দিব, দেওয়ার পরে তাই বলা যায় যে এখান থেকে শেষ। তো সুতরাং আমরা কি দেখতেছি, ওই খতে আমরা দেখি 3 3 6, ঘতে আমরা এই যে 9 তোমার হলো এখানে 9টা ওয়ার্ড যাচ্ছে, 9টা 3টা, 3 নং 27 আর 30, তো হচ্ছে 30টা, তো 210টা ওয়ার্ড আমাদের এখানে 33 আর 42, তো আমরা এখানে যোগ দেবো 210 42 প্লাস এই 210। আমরা যখন ম্যাথ করবো জিনিসটা বাড়তে বাড়তে এটা রুল অফ 434 থেকে অনেক বেশি ওয়ার্ড হয়ে যাবে। এখন যার হাতের লেখা ছোট, এটা তার কাছে রুল অফ 434 না হয় অন্য কিছু হয়ে যাবে, অনেক 500-600 ওয়ার্ড কম লেখে। সো যাই হোক, আজকের ভিডিওতে মূলত এটাই যে কিভাবে, আজকের ভিডিওর মূল লক্ষ্য ছিল আমাদের কিভাবে টাইম এফিশিয়েন্ট ভাবে দ্রুত গতিতে পারফেক্টলি আমরা সিকিউ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারি এবং শেষ করতে পারি। যারা এখন পর্যন্ত ভিডিও দেখেছো তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা রইল। তবে যাওয়ার আগে যাচ্ছি না, শেষ রুলগুলা বলে যাই। তোমাদের ফার্স্ট রুল কি শিখলে আজকে ক্লাস থেকে, ক্যাপ নো মানে লাইক দাঁড়াও, নো মানে নো, বড় হাতে লিখে দিই, ক্যাপ ইউজ করা যাবে না 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 না, বাদ। সেকেন্ডটা হইলো গিয়ে স্পেসিং ইকুয়ালস টু ডাব্লিউ, উইন, স্পেসিং ইকুয়ালস টু ডাব্লিউ, যত স্পেসিং দিবা, যত বেশি স্পেস পড়বে তোমার হাতের লেখা তত, আমার হাতের লেখা অবশ্য বোর্ডে তেমন ভালো হচ্ছে না, বাট যাই হোক স্পেসিং যত বেশি দিবা তোমাদের যত বেশি পরিষ্কার হবে, লাইনগুলো সোজা রাখার চেষ্টা করবা, গ্যাপ দিবা, টিচারকে বোঝাবা। থার্ড, আমি কিন্তু ভাইয়া তোমাদের 500 ওয়ার্ড কমানো লেখা শিখাইছি, তার মানে বাটপারি শুধু শিখাইনি। আরেকটা জিনিস, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট হলো গিয়ে এই যে তুমি একটা সিকিউ থেকে তুমি যে বাঁচাচ্ছ 7টা সিকিউতে 4 সাথে 28টা মিনিট তুমি যে সেভ করতেছো, এই 28টা মিনিট তুমি কিসে লাগাবা নীল কালিতে। কোথায় কোথায় নীল কালি দিবা? নীল কালি দিবা হলো তোমার প্রত্যেকটা কোশ্চেনে প্রথম লাইনে, ব্যাখ্যাতে, ঘতে, গতে, খতে, প্রত্যেকটা অ্যান্সারের শুরুতে এই নীল কালিগুলো ইউজ করবা, লাস্টে ইউজ করবা যে উপরে উল্লিখিত আলোচনার মাধ্যমে। যদি কি পয়েন্ট কিছু দিতে চাও, যেমন বিদ্রোহী কবিতা কালকেই পড়াইছি, বিদ্রোহী কবিতার সলিউশনগুলো যখন তোমরা দেখবা, ও এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, আবার আসিবে ফিরে ধান সিটির তীরে, হোয়াট এভার যে লাইনই দাও এই স্পেসিফিক লাইনগুলো নীল কালি দিয়ে ইউজ করবা। নীল কালিগুলো ইউজ করার পরে তোমার সবচেয়ে বেশি মার্কসগুলো বুস্ট হবে, সবাই ভালো থাকবা। 25 মিনিটের ভিডিও হয়ে গেছে, আমি বলছিলাম তোমাদের 30 মিনিটের মধ্যে, আমি কিন্তু 30 মিনিটের না, আমি তোমাদের 23 মিনিটের মধ্যে শিখিয়ে দিলাম কিভাবে পারফেক্টলি লেখা যায় একটা সিকিউ, কিভাবে 28 মিনিট সেভ করা যায়, কিভাবে আমরা আমাদের এই সৃজনশীল লেখার পদ্ধতির মাধ্যমে কোনোভাবে টাইম আমাদের মানে শেষ হচ্ছে না। এই সমস্যা যারা আছো, যারা স্পেশালি সায়েন্সের আছো, তোমাদের এই সাবজেক্টটাতে প্রচণ্ড পরিমাণ স্ট্রাগল করা লাগে, স্ট্রাগল যাতে না করা লাগে জন্য টিপসটা শিখাই দিলাম। শেষবার আবার দিয়ে যাচ্ছি, স্পেসিং নীল কালি দিতেই হবে, নীল কালি এটা দেয়াই লাগবে,
নীল কালি ইউজ করা লাগবে, নীল কালি ইউজ করলে আমাদের মার্কসগুলো অনেক বেশি বুস্ট হবে। তো যাই হোক, ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। অনেকক্ষণ ধরে ক্লাস করছো, প্রায় 25 মিনিট, অ্যান্ড ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে কবে বলো তো? কালকে লাইভে। কাল লাইভে জারিনাপুর লাইভে উনি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস শিখাই দেবে, এবং রাইট ফর্ম অফ ভার্বস শেখার পরে আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেম থাকবে। আর তোমাদের এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে সবচেয়ে হার্ড যে টপিকটা সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস, এবং এরপরে আছে মডিফায়ার। তোমাদের যাদের যেটা যেটা কঠিন লাগে, অ্যান্ড আমি অনেক দ্রুত কথা বলছি আজকে কজ আমাদের টাইম কম ছিল, আর টাইম কনস্ট্রেন্টের জন্য তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। মে আল্লাহ ব্লেস ইউ, পিস।